যে লেখকের হাত ধরে রামের সুমতি, মহেশ, শ্রীকান্ত আমাদের কাছে এসেছে তার বাড়ি কলকাতার থেকে 2 ঘন্টার দূরত্বে জানতে পেরে বেরিয়ে পড়লাম রবিবার দেখে কোলাঘাটের উদ্দেশ্যে। হ্যাঁ, এই সেই কোলাঘাট যেখানে আমরা এখন কোনো কারণ ছাড়া মাঝে মাঝেই চা খেতে, ডিনার করতে, আড্ডা মারতে চলে যাই। এবার কোলাঘাটের কাছেই দেউলটি রয়েছে, আর দেউলটিতেই আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি রয়েছে। এখানে যখন যাওয়ার প্ল্যান করবেন অবশ্যই নিজের গাড়ি বা নিজের বাইকে যাবেন। যাওয়া এমনিতে খুবই সহজ। NH-16 ধরবেন, কোলাঘাটের দিকে যেতে থাকবেন, গুগল ম্যাপে দেবেন যে হাউস অফ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তো দেখবেন কোলাঘাটের ব্রিজে ওঠার আগেই ডান দিকে আপনাদের একটা গলিতে ঢুকতে হবে, ওটাই হচ্ছে দেউলটি যাওয়ার রাস্তা। যদি বাইরে লাঞ্চ করার প্ল্যান থাকে তাহলে অবশ্যই কোলাঘাটে লাঞ্চ করে নেবেন, বিকজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাড়ি তার আশেপাশে কোনো খাবার দোকান নেই, আপনাকে সেই কোলাঘাটেই এসে আবার খেতে হবে। তো আমি বলবো বেটার প্ল্যান হচ্ছে লাঞ্চ করে আপনারা ওখানে যান, আর যদি ওখান থেকে ঘুরে এসে লাঞ্চ করতে চান তাহলে আগে যান। 10টার থেকে 6টা অবধি খোলা থাকে, কিন্তু কন্টিনিউ খোলা থাকে না। 10টার থেকে 12টা অবধি খোলা থাকে, বন্ধ থাকে, তারপরে আবার 1টার সময় খোলে, 3টে অবধি থাকে খোলা, 3টের পরে বন্ধ করে দেয়, আবার ওদিকে 4টের সময় খোলে, 4টের থেকে 6টা। তো এরকম খেপে খেপে খোলা হয়, এটা কন্টিনিউ খোলা থাকে না। কারা আসবেন এখানে আমি বলবো সবাই আসুন, প্রত্যেকে আসুন। তবে বিশেষ করে অবশ্যই কারা আসবেন যাদের লেখা বই, গল্প এসব পড়তে ভালো লাগে, যারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রচুর লেখা পড়েছেন, যাদের সাহিত্যে আলাদা করে আগ্রহ রয়েছে, তারা আসুন, তাদের ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে নিশ্চিন্তে আসতে পারেন, পরিবেশ খুব ভালো। আর কারা আসবেন যাদের গ্রাম্য পরিবেশ ভালো লাগে, যাদের শহর থেকে একটু দূরে কম ভিড়ের জায়গায় ঘুরতে ভালো লাগে, যাদের পুরনো বাড়িঘর দেখতে ভালো লাগে, তারা অবশ্যই আসুন, ভালো লাগবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে এসে একদম বাড়ির মেন গেটে দেখলাম দুদিকে দুটো লেখা রয়েছে। লেখা দুটো অসাধারণ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজেরই লেখা। আপনারা যারা আসবেন এসে সবার আগে ঢোকার আগে লেখা দুটো পড়বেন, আর যারা ভিডিওতে দেখতে চান ভিডিওটা ওই জায়গাটা একটু পজ করে নেবেন, পজ করে দেখতে পাবেন। বাড়ির গেট খোলার পরে আমি ঢুকে দেখলাম বেশ ভিড় রয়েছে, তো সেই ভিড়ের কারণে তখন ভেতরে না ঢুকে একটু আশেপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম যে 3জনের স্মৃতিসৌধ রয়েছে। তো কাদের? হিরণ্ময়ী দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং স্বামী বেদানন্দ। স্বামী বেদানন্দ কে ছিলেন এটা আমি জানি না, যারা জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। উপন্যাস সম্রাট লেখা রয়েছে, যথেষ্ট যুক্তিযুক্ত, কিন্তু ডাক্তার কেন লেখা রয়েছে নামের আগে এটা আমি প্রথমে বুঝিনি। পরে যখন আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম তখন আমি বুঝলাম। যে কোনো সাবেকি আমলের বাড়ির মতো এই বাড়িতেও কোনো অপ্রয়োজনীয় কারুকার্য বা দম বন্ধ করা ব্যাপারটা নেই। এটা ওনার লেখার ঘর। দেখুন সোজাসুজি দেখা যাচ্ছে একটা চেয়ার আর একটা ডেস্ক। তো ওই ডেস্কে বসে উনি লিখতেন, যেখানে বসতেন তার বাঁদিকে একটা জানলা আর তার সামনেও একটা জানলা। এই বাড়িতে থাকাকালীন সময় উনি লিখেছিলেন ওনার শেষ উপন্যাস বিপ্রদাস। আর আমি একটা জিনিস প্রথমে জানতাম না, যে এই বাড়িতে উনি সবসময় থাকতেন না। এই বাড়িতে উনি ছিলেন 12 বছর, ওনার লাইফের 12 বছর, এমন না যে সারা জীবন এই বাড়িতে উনি কাটিয়েছেন। তো এইটা আমি এই বাড়িতে এসে জানতে পেরেছি। ডান দিকে দেখুন একটা ঘড়ি রয়েছে, এই ঘড়িটা নাকি 100 বছর পুরনো, এবং 7 দিনের মধ্যে একদিন যদি দম দেওয়া হয় তাহলে পরের 7 দিন এটা চলতে থাকে। আর এটা ওনার শোয়ার ঘর ছিল। এরপরেই যে ঘরটা, ওই ঘরটায় বসে উনি রোগীদের চিকিৎসা করতেন। একটা আরাম কেদারা রয়েছে, ওখানে বসে উনি রোগীদের চিকিৎসা করতেন, হোমিওপ্যাথিক চিকিৎসা। তো এই জন্যই ওনার নামের আগে ডাক্তার কথাটা লেখা থাকতো। আর এটা হচ্ছে একটা ধান রাখার জায়গা। আগেকার দিনের বাড়িতে এরকম ধান রাখার জায়গা থাকতো, এটাকে মনে হয় ধানের মেড়া বা মাড়া এরকম কিছু একটা বলা হয়। তো এইটা মাটি থেকে বেশ কিছুটা উঁচুতে বানানো হতো, তার কারণ নিচ দিয়ে যাতে ইঁদুর, ছুঁচো বা অন্য যে কোনো জীবজন্তু ঢুকে ধান নষ্ট না করে দিতে পারে।
পরে দোতলায় উঠলাম। দোতলায় ঘরগুলো নিচের ঘরের মতো অ্যাক্সেসিবল না অতটা, নিচের ঘরগুলো ভেতরে ঢোকা যায় না, বাইরে থেকেই দেখতে হয়। কিন্তু দোতলার ঘরগুলো ওরকম কোনো ইনফরমেশন পাইনি বা কেউ কিছু বলেনি। নিচের ঘরের সামনে যেমন দুজন দাঁড়িয়েছিলেন, ওনারা বলছিলেন যে কোন ঘরে কি হয়, ওপরের ঘরে ওরকম কেউ ছিল না। কিন্তু ওপরের ঘরে যেটা দেখাচ্ছিল, ওপরের তলায়, সরি ওপরের ঘর না, ওপরের তলায়, মানে দোতলার থেকে বারান্দা দিয়ে তাকালে একদিকে এই বাড়ির পিছনে যে রূপনারায়ণ নদী রয়েছে সেটা দেখা যায়, আর বাড়ির ঠিক সামনে একটা বিশাল পুকুর রয়েছে, পুকুর বা দিঘি, সেইটা দেখা যায়। মানে বাড়ির সামনের দিকে, মানে বাড়ির মেন গেটের দিকে পুকুর, বাড়ির পিছন দিকে রূপনারায়ণ নদী। আর এক্ষুনি যেটা দেখলাম সেটা হচ্ছে সেই বাড়ির আগেকার দিনের যে পুরনো সুইচ বোর্ড থাকতো না, আমাদেরও অনেকের ছোটবেলায় বাড়িতে আমরা এই সুইচ বোর্ড দেখেছি, টাক টাক করে আওয়াজ হতো বন্ধ বা চালানো বা বন্ধ করার সময়, টাক টাক করে আওয়াজ হতো, ওপর দিকে উঠতো নিচের দিকে নামতো। আজ প্রায় 15-20 বছর পরে এই সুইচ আবার দেখলাম। সব মিলিয়ে এই ছোট্ট ট্যুরটার অভিজ্ঞতা আমার খুব ভালো। মাত্র 2 ঘন্টা 4 ঘন্টা যাতায়াত, আর ওখানে 2 ঘন্টা, 6 ঘন্টার মধ্যে এত সুন্দর এত কাছে একটা ট্যুর করা যায়, ভাবা যায় না। আর শুধু যে ওই বাড়িটাই দেখা যাচ্ছে তা না, আপনারা আগে বা পরে, মানে বাড়িতে ঢোকার আগে বা পরে পায়ে হেঁটে ওই বাড়িটার আশেপাশে যে গ্রামের পরিবেশ সেইটাও উপভোগ করতে পারেন। বেশ সুন্দর, গ্রামের মাঝখান দিয়ে রাস্তা, মাঝখানে মাঝখানে পুকুর, কয়েক জায়গায় মাঠ, বাচ্চারা খেলছে, সুন্দর পরিবেশ, চেঁচামেচি নেই আমাদের কলকাতার মতো, যানজট, গাড়ি ফাড়ি হ্যানা ত্যানা চিল্লা মিল্লি কিচ্ছু নেই। মন শান্ত হবে, ভালো লাগবে, মন শান্ত হবে। আর এছাড়া একটা সিগনিফিক্যান্ট ওখানে অ্যাট্রাকশন হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক পিছন দিকে রূপনারায়ণ নদীর তীরটা। ওইখানে গিয়ে অনায়াসে 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনাদের বসে কেটে যাবে। ভীষণ সুন্দর পরিবেশ, ভীষণ ভালো লাগবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আপনারা যান, ঘুরে আসুন, সামনে শীতকাল আসছে, ভালো লাগবে। একদিন কি, একদিনও না, হাফ বেলার জন্য একটা খুব সুন্দর জায়গা, কলকাতার থেকে খুব কাছেও না খুব দূরেও না, আরামসে গিয়ে ঘুরে আসতে পারবেন। যাদের গাড়ি আছে গাড়ি নিয়ে যান, যাদের বাইক আছে বাইক নিয়ে যান। আমি তো বলবো বাইক নিয়ে গেলে বেশি ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন।